সবাইকে শুভ সকাল। আজকে অনেক দিন পর আমি লাইভে আসলাম। আর লাইভে আসার মূল কারণটা হচ্ছে কক্সবাজার সরকারি সদর হাসপাতালে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আসলে দেখেছি আমি অনলাইনে, ফেসবুক এবং অন্যান্য মিডিয়াগুলোতে দেখেছি। ঘটনাগুলো আমাকে খুব বেশি নাড়া দেয়নি, কারণ এই ঘটনাগুলো তো দেখে দেখে আমরা বড় হই। স্বাভাবিকভাবে আমাদের একটা স্বাভাবিকীকরণ হয়েছে, এটাকে ইংরেজিতে আমি বলতে পারি যে হ্যাজার্ড হ্যাবিচুয়েশন, অর্থাৎ সাউন্ড পলিউশন কিংবা শব্দ দূষণ এলাকায় থাকতে থাকতে মানুষের উচ্চ মাত্রার শব্দ শোনার রেঞ্জটাও কিন্তু বেড়ে যায়। ধরা যাক একজন নিভৃত একজন গ্রামের মানুষ বা নৈশব্দপূর্ণ একটা এলাকার মানুষ, যিনি আপনার নিম্নমাত্রার শব্দের মধ্যে বসবাস করেন বা নৈশব্দের মধ্যে বসবাস করেন অনেকটাই, উনি যদি আপনার উচ্চমাত্রার কোনো এলাকায় যান, রাতে কিন্তু ঘুমাতে পারেন না। উচ্চমাত্রার শব্দ সম্পন্ন এলাকা আর কি, কারণ ওনার সাথে এটা যায় না। কিন্তু আপনি দেখবেন উচ্চমাত্রার শব্দ সম্পন্ন এলাকার পাশের মানুষরা কিন্তু আরামসে ঘুমোচ্ছে। আমি বলতে পারি রেল লাইনের পার্শ্ববর্তী এলাকার মানুষরা, বিমানবন্দরের পাশের এলাকার মানুষরা, তারপর হচ্ছে আপনার উচ্চমাত্রার শব্দ আর কোথায় হয়, টার্মিনাল, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল বিশেষ করে, তারা কিন্তু আরামসে ঘুমোচ্ছে। হ্যাঁ, তার মানে একটা হ্যাবিচুয়েশন হয়, স্বাভাবিকীকরণ বলতে পারি আমি এটাকে, সাজুজ্যকরণও বলা যেতে পারে। এই মুহূর্তে আমার সঠিক শব্দটা মনে পড়ছে না। আপনাদের যদি মনে পড়ে হ্যাবিচুয়েশনের সঠিক বাংলাটা, তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, কিন্তু যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তাদের মধ্যে একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি হলেন যে আমাদের অত্যন্ত প্রিয় এবং একজন জনপ্রিয় জননেতা সালাউদ্দিন সেতু ভাই। পার্সোনালি আমি ওনার কথাটা আনছি কৃতজ্ঞতার কারণে, কারণ ব্যক্তিগত জীবনে আমি খুব কৃতজ্ঞ একজন মানুষ। আমার বোধ হয় আমার বন্ধু, আমার সহকর্মী, আমার 20 বছরের যে কর্মজীবন, এই কর্মজীবনে যে অসংখ্য বন্ধু এবং সহকর্মীর সাথে আমি কাজ করেছি, আমার ছাত্রদের সাথে কাজ করেছি, আমার শিক্ষকদের সাথে কাজ করেছি, আমি বোধহয় বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি খুব কৃতজ্ঞ একজন মানুষ। সো আমার একটা কাজে উনি হেল্প করেছেন, যেখানে অন্যান্য কমিশনার হয়তো আপনার থেকে ঘুষ চাইতেন, অথচ আমি কিন্তু চিনি না, কারণ আমি কিন্তু কক্সবাজার শহরের স্থায়ী বাসিন্দা নই, ভোটারও নই। আমি এখানকার একজন ভাড়াটে মাত্র, মানে ভাড়াটিয়া, ভাড়া বাসা নিয়ে থাকে। সো এটা খুব দুঃখজনক, বাট দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন আমাদের সরকারি অফিসগুলোতে সরকারি কর্মকর্তারা কি সুন্দর আচরণ আমাদের সাথে করে আর কি। হ্যাঁ, আমার মনে হয় এই কথাটা যায় না, যে একটা বিখ্যাত কথা আছে গণতন্ত্রের ব্যাপারে, সেটা হচ্ছে বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণেরই। এই কথাটা যিনি বলেছেন তিনি নিঃসন্দেহে সুইসাইড করতেন যদি বাংলাদেশে এসে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের এই আচরণ দেখতেন। থ্যাংক ইউ মহামিন ভাই। অভ্যাস, হ্যাবিচুয়েশন, হ্যাঁ, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সরকারি কর্মকর্তাদের যে চমৎকার অত্যাচার। আমি চমৎকার এই জন্য বলি বিকজ আপনি যেখানেই যান না কেন, আমি অফিসের নাম ধরে বলছি না, প্রত্যেকটা সরকারি কর্মচারী তাদের আচরণগুলো অত্যন্ত খারাপ হয়ে থাকে।
ঠিক আছে? আহ, আহ, এবং আপনার এটাকে সেলিব্রেট করা ছাড়া আসলে কোনো উপায় নেই। ঠিক আছে? আহ, তো সরকারি সদর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, আমি আহ, এই ঘটনার কিছু ফলো আপ আমি দেব না, বাট আমি বলবো যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা আমাদের মাননীয় সংসদ সদস্য সাইমন সারোয়ার কমল এমপি, উনি অসম্ভব একজন সংস্কৃতিবান মানুষ। আমার ওনার সাথে আমার জীবনের চমৎকার একটা সময় কাটানোর সুযোগ হয়েছে যখন আমি রামু খিজারি সরকারি খিজারি হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। তখন উনি যে বছর সভাপতির দায়িত্ব নেন সে বছর আমরা ওনাকে বরণ করে নিয়েছি, এবং সে বছর ছিল রামু খিজারি হাই স্কুলের 100 বছরের পূর্তি। সেখানে আমার লেখা একটি নাটক, আমার নির্দেশনায় মাস্টার মাহমুদ আলম, বিশিষ্ট নাট্যকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতিজন মাস্টার মাহমুদ আলমের পরিচালনায় আমার নাটক আগরতলার যিশু, বঙ্গবন্ধুর আগরতলার ষড়যন্ত্র মামলা নিয়ে লেখা একটা নাটক মঞ্চস্থ হয়েছিল, এবং আমরা কমল ভাইকে একটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শতবর্ষ পূর্তির মধ্য দিয়ে বরণ করেছিলাম। এবং আমার চমৎকার একটা সময় কেটেছে, অনেকগুলো এনকাউন্টার হয়েছে ওনার সাথে। এনকাউন্টার বলতে আমি এখানে বুঝাচ্ছি টুক করে যে আমরা কথা বলি কাজের ফাঁকে ফাঁকে, এটাকে আমি এনকাউন্টার বলছি আর কি। তো চমৎকার সময় কেটেছে ওনার সাথে আমার, একজন সজ্জন ব্যক্তিত্ব। তবে স্বাভাবিকভাবেই যেহেতু আমরা প্রত্যেকের এক একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ঘটনাকে আমরা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি আর কি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যে ডিসিশনটা হয়েছে সেই ডিসিশনটাকে আমি আমার পার্সপেক্টিভ থেকে দেখি, এবং এটা আমার গণতান্ত্রিক অধিকার। আবার একই সাথে এটাও তো দাবি করা যেতে পারে যে আমার যে পড়াশোনা, সেই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকে আমি অবশ্যই একটা জিনিসের টেকনিক্যাল অ্যানালিসিস করতেই পারি। সেদিক থেকে আমি বলবো যে যে ডিসিশনটা হয়েছে সেই ডিসিশনটা ইজ হাইলি টেকনিক্যাল, অসম্ভব টেকনিক্যাল একটা ডিসিশন, বাট নট আ পপুলার ডিসিশন। এটা কিন্তু জনকেন্দ্রিক সিদ্ধান্ত হয়নি, কারণ বাংলাদেশের আপনার সাংবিধানিক নামটা কিন্তু আপনারা জানেন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কিন্তু আমি এটাকে এই অনুবাদটাকে কিন্তু আমি পার্সোনালি মনে করি না যে এটা একটা ইনক্লুসিভ বা একীভূত অনুবাদ হয়েছে। এটার অনুবাদ হওয়া উচিত ছিল জনতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশ আমার দৃষ্টিতে। তখন জনগণকে আমরা বোঝাতে পারতাম আসলে জনতন্ত্র বলতে কি বোঝায়, পিপলস কান্ট্রি বা পিপলস রিপাবলিক কি। রিপাবলিক মানে কিন্তু প্রজাতন্ত্র, আর পিপলস মানে হচ্ছে কিন্তু জনতন্ত্র। জনগণতন্ত্র মানে হচ্ছে জনগণ যা চায়। জনগণের মনের কথা হচ্ছে এই ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সাপোর্ট স্টাফস বা সহায়ক কর্মীবৃন্দ, ওনারা যেন জনকেন্দ্রিক হন, জনমুখী হন, জনভিত্তিক হন, জনতার চেতনা চাহিদা অনুসারে আচরণ করেন। এটাকে জনতন্ত্র বলা হয় আমার দৃষ্টিতে। তন্মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা জনতন্ত্র, যেহেতু আমরা জনগণ চাই, আমরা সরকারি কামলাদেরকে স্যার ডাকবো না। এটা কিন্তু জনগণের মনের কথা। আর যদি জনতন্ত্র হয়ে থাকে বাংলাদেশ, তাহলে এটাই হওয়া উচিত যে সরকারি কর্মকর্তারা আমাদেরকে স্যার ডাকবে, বিকজ উই আর পেইং ফর দেম। আমরা তাদের জন্য ট্যাক্স দিচ্ছি। রাস্তার আমাদের লাল দিঘির পারে যে বেশ্যাগুলো রয়েছে তারা শুদ্ধ আমাদের ডিসি সাহেবদের জন্য বেতনের জন্য টাকা দিয়ে থাকেন। হাও, কিভাবে? আমি ট্যাক্স এক্সপার্ট নই, আমি একজন আইনজীবী, তবে আমি আইন পেশাকে বিভিন্ন কারণে গ্রহণ করতে পারি নাই, সেটা এখানে বলবো না, সেটা অন্য একটা ইস্যু। যা হোক, কারণ আমার আবার নীতি নৈতিকতার ব্যাপারে একটু খুব ঠনঠনে আমি,
সেজন্য দুর্ভাগ্যজনক। আমার সমস্ত আইন সহকর্মীদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট যেহেতু আমার একটা ল ডিগ্রি আছে এবং একটা অ্যাডভোকেটশিপ আছে, কিছু প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমি বলতে পারি যে মানে আমরা কিন্তু, যদিও আমি ট্যাক্স এক্সপার্ট নই, বাট ট্যাক্স ল পড়তে হয়েছে। আমরা কিন্তু ডিসি, সচিব, যাদেরকে আমরা স্যার ডাকছি, যাদেরকে দেখলে আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হই, আমাদেরকে দাঁড়িয়ে যেতে বাধ্য করা হয়, 33 বার সালাম দিতে বাধ্য করা হয়, স্যার ডাকতে বাধ্য করা হয়, স্যার না ডাকলে টর্চার করা হয়, তাদের জন্য কিন্তু একজন বেশ্যাশুদ্ধ টাকা দিচ্ছে তাদের স্যালারিতে। তারা যে গদিতে বসে আছে সেখানে একটা বেশ্যার টাকাও আছে। রাস্তার যে টোকায় তার টাকা আছে। একজন শিক্ষক, তার টাকা আছে। একজন এনজিও কর্মী, তার টাকা আছে। একজন হার্ডওয়ার্কিং রিক্সাওয়ালা, তার টাকাও আছে। ইট মিনস সিম্পলি উই আর পেইং ফর দ্যাম। আমরা তাদের স্যালারির জন্য টাকা দিচ্ছি। নাও আমার টাকায় দেওয়া মানুষটা আমাকেই টর্চার করছে। শুধু তা নয়, আমার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকেও টর্চার করছে। সেজন্য সিদ্ধান্তটাকে আমি একটা টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত বলবো, কূটনৈতিক একটা সিদ্ধান্ত। এটা জননৈতিক কিংবা জনতান্ত্রিক সিদ্ধান্ত হয়নি। আর আসলে তদন্ত কমিটি বিষয়টা তো একটা ইটস এ জোকস। কারণ ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আসতে কত দেরি হয় এটার উপর একটা পড়াশোনা আমি করেছিলাম যখন আমি ল ডিগ্রি নিচ্ছিলাম, মানে ফ্রম ব্রিটিশ পিরিয়ড টু দিস ডেট। ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত বেশিরভাগ তদন্ত কমিটি কিন্তু ফেক। রিপোর্টগুলো এসেছে দেরিতে। প্রথমত হচ্ছে আমি যে পয়েন্টগুলো পেয়েছিলাম আমার পড়াশোনা থেকে, আমার ক্ষেত্রে যা হয়, কোনো বিষয় ধরলেই আমি একদম ডিপে পড়াশোনা করে ফেলি। এটা আমার একটা দুর্বলতা। যাই হোক, তো আমি দেখেছি প্রথমত হচ্ছে, এটা কিন্তু আমার 150-200 বছরের মানে তদন্ত প্রতিবেদন সংক্রান্ত ইস্যুগুলো পড়তে গিয়ে আমি পেয়েছি যে প্রথমত হচ্ছে তদন্ত কমিটির ফরমেশন। তদন্ত কমিটি যাদেরকে নিয়ে করা হয় তাদের ব্যাপারে কিন্তু মানুষের প্রশ্ন থাকে, সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রশ্ন থাকে। কেমন আরেকটা ফাইন্ডিংস পেয়েছিলাম, মিয়েন্স যারা তদন্তকারী তারাই কিন্তু যোগ্য নয়, তাদের চরিত্রের ব্যাপারে প্রশ্ন আছে বা আসে। এবং তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাংলায় পর্যন্ত আমি পাইনি, যদিও বা আমি নিজেই একজন ট্রান্সলেশনের ব্যক্তিত্ব, আমার ট্রান্সলেশনের ব্যাকগ্রাউন্ড আছে। আমি ডেনিশ রেফিউজি কাউন্সিলের ট্রান্সলেশন অফিসার ছিলাম। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাংলা ট্রান্সলেশন না করে এভাবে চালিয়ে যাওয়াই ভালো। যাদের ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কমপ্লেন্ট থাকে। এরপর আরও কিছু ফাইন্ডিংস পেয়েছিলাম, যেমন বেশিরভাগ তদন্ত কমিটি যথাসময়ে টাইম ফ্রেমে কিন্তু তাদের তদন্তটা করে না। এরপর হচ্ছে তাদের ওয়ার্ক প্ল্যান থাকে না, কোনো ওয়ার্ক প্ল্যান ছাড়া কিন্তু তারা তদন্তে চলে যায়। এবং এমনও তদন্ত কমিটি আছে যাদের নিজস্ব কোনো কোয়েশ্চনেয়ার নেই, তারা ব্যাকগ্রাউন্ডে স্টাডি না করেই তদন্ত চলে গেছে। এরপর হচ্ছে আপনার ইন্টারভিউ যাদেরকে করা হয় তারা নট দ্য রাইট পারসন। ইভেন আপনি যে সংক্ষুব্ধ ব্যক্তি যে কমপ্লেন করেছে তাকে ইন্টারভিউ করা হয় না। সংক্ষুব্ধ ব্যক্তিদের যে দল বা গ্রুপ, তাদের সেই গ্রুপ ডাইনামিক্স ঠিক থাকে না। ফর এক্সাম্পল, সংক্ষুব্ধ ব্যক্তি 3টে পক্ষ আছে, তার মধ্যে 2টো পক্ষকে নেওয়া হয়েছে, একটি পক্ষের বক্তব্যই নেওয়া হয় নাই। এরপর হচ্ছে যারা এই অভিযোগের বিপক্ষে রয়েছে তাদের বক্তব্য কিন্তু অনেক সময় নেওয়া হয় না। সো এটা নিয়ে কমপ্লেন আছে। এরপর কমপ্লেন আছে, তো বিখ্যাত কমপ্লেন, সেটা হচ্ছে তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হওয়া, ইভেন জমা না দেওয়ারও অহরহ প্রমাণ রয়েছে আমাদের। সেটা ফ্রম বম্বে হাইকোর্ট টু কক্সেস বাজার কোর্ট অ্যান্ড আদার থিংস অ্যান্ড আদার অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনস অ্যান্ড অটোনোমাস বডিজ। আমি কিন্তু এখানে শুধু কোর্টের কথা বলছি না, ইভেন অটোনোমাস বডিতে যে কমপ্লেনের তদন্ত কমিটি হয় সেগুলোর কথাও কিন্তু বলছি, যা অ্যাভেলেবল ছিল তার থেকে পরে বলছি। সো এরপর হচ্ছে যে আপনার তদন্ত রিপোর্টটা এক পেশে রিপোর্ট দেওয়া, ঠিক আছে, কাইন্ড অফ এমবেজলড রিপোর্ট, অর্কেস্ট্রেটেড রিপোর্ট,
অর্কেস্ট্রেটেডের বাংলা হচ্ছে যে মানে মিনস একটা পক্ষ যা চায় তা সেভাবে দেওয়া। এমবেজলড মানে হচ্ছে তদন্ত প্রতিবেদনটা বিক্রি করে দেওয়া, মিনস আপনি এত টাকা দিলে আমি এরকম তদন্ত রিপোর্টটা এভাবে দেবো। সো এটা নিয়েও তো অনেকগুলো কথা আছে। ইভেন আমরা অন্তত গণমাধ্যমে জানানো হয়নি যারা কারা তদন্ত কমিটিতে আছে এবং তদন্ত কমিটির ওয়ার্ক প্ল্যানটা কি, এটা জানালে ভালো হতো, অন্তত আমি জানি না। ওকে, এবং আপনি চাইলে কিন্তু তদন্ত রিপোর্টটা পেতে পারেন না। অর্থাৎ রাইট টু ইনফরমেশন অনুসারে আইনটা বোধহয় 2009 সালে হয়েছিল, আই ডোন্ট নো, ভুলে গেছি, যে ওই আইন অনুসারে কিন্তু আপনি আপনার তথ্য চাইতে পারেন, কিন্তু তথ্য চাইতে গেলেও আপনাকে হাজার ধরনের মানে কি লাঞ্ছিত করা হবে। কারণ আমি যেহেতু এনজিওতে কাজ করেছি, আমরা অনেক সময় অনেক ধরনের তথ্যের জন্য সরকারি অফিসগুলোতে গিয়েছি। আমি 20 বছরের অভিজ্ঞতা তো কম না। ওনারা আমাদের প্রতি পৃথিবীর যত সুন্দর শব্দ আছে সব করেছেন। খারাপ আচরণ, লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, অনাচার, অপমান, দাঁড় করিয়ে রাখা, বসিয়ে রেখে অযাচিত প্রশ্ন করা, মাঝে মধ্যে টাকা দেওয়া, টাকা অফার করা যে এই রিপোর্টটা না দিলে আপনি একদম দরকার চা নাস্তা খান, চলে যান। সো দ্য থিং ইজ সিম্পল। যা হোক, তো অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে। বিষয়টা কিন্তু ছোট না, কারণ এটা হচ্ছে একটা সরকারি হাসপাতাল, যেখানে জনগণকে সেবা দেওয়াটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে বেশিরভাগ সময়ে কিন্তু অভিযোগ আসে যে তারা জনগণকে সেই সেবাটা দিচ্ছে না। আবার একই সাথে এটাও কিন্তু সঠিক যে কি জনগণ যে সেবা পাচ্ছে না তাও নয়। কিন্তু আমার মনে হয় আমাদের যে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, হ্যাঁ, এই জায়গাটাতে অনেক ঘাটতি রয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, আমি বাংলাদেশকে নাম ধরে বলবো না, এটা তৃতীয় বিশ্বের দেশগুলো এবং আফ্রিকার দেশগুলো সহ অনেকগুলো দেশে কিন্তু আপনার সরকারি কর্মকর্তারা কিন্তু মনিটরিংয়ের আন্ডারে থাকতে চান না, এবং সরকারও কিন্তু এখনো পর্যন্ত সরকারগুলো সরকারি কর্মকর্তাদের, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজকর্ম ফলো আপ কিংবা তদারকি করার জন্য এখনো স্ট্রং এবং ওয়ার্কিং ইফেক্টিভ এফিশিয়েন্ট তদারকি ব্যবস্থাপনা স্থাপন, এটাকে স্থাপন বলবো না প্রতিস্থাপন বলবো নাকি, স্টাবলিশ করতে কিন্তু সরকারগুলো ব্যর্থ হয়েছে। আমরা এনজিওতে একটা সুন্দর একটা টার্ম ইউজ করি, সেটাকে মেইল বলা হয়, মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং। আমার মনে হয় আমাদের সরকারি কর্মকর্তারা এই জিনিসটা একদমই পছন্দ করে না। মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং, অর্থাৎ তদারকি, মূল্যায়ন, এভালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং শিখন। এই চারটা জিনিস যদি আমরা আমাদের সরকারি ব্যবস্থাপনার মধ্যে সন্নিবেশ করতে পারি, মেইন স্ট্রিমিং করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি ডেভেলপ করব। কারণ দিন শেষে কিন্তু জনস্বাস্থ্য একটা অনেক বড় ঝুঁকি, অনেক বড় ইস্যু। কারণ যেই এলাকার জনগণের স্বাস্থ্য ঠিক থাকবে না, সেই এলাকার জনগণের উন্নতিও কিন্তু পিছিয়ে পড়বে। শত শত বছর ধরে কিন্তু কক্সবাজার এবং এতদ অঞ্চলের মানুষরা কিন্তু জনস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল। কারণ হচ্ছে অনেকগুলো কারণ, ঠিক আছে। আর এই 2022 সালে এসে যখন আমরা গত 6 বছর রোহিঙ্গাদের একটা চাপ কিন্তু আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি, আমরা চাপটা বয়ে বেড়াচ্ছি, সে তুলনায় আমরা কিন্তু অনেক কিছু ডিজার্ভ করি জাতীয় সরকারের কাছ থেকে বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, বাট আমার মনে হয় আমরা সে পরিমাণটা পাচ্ছি না। সো বিপ্লব বড়ুয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য নমস্কার। আমরা আশা করব যে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে কক্সবাজার সদর হাসপাতাল একটি তদারকির অধীনে, মূল্যায়নের অধীনে, জবাবদিহিতার অধীনে এবং শিক্ষণের অধীনে আসবে। অর্থাৎ ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সাপোর্ট স্টাফ সবাই একটা প্রতিনিয়ত তদারকির মধ্যে থাকবে। মিনস একটা এজাইল ম্যানেজমেন্ট, এজাইল
ম্যানেজমেন্ট বলতে আমি এজাইলের বাংলাটা জানি না। এজাইল ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যেখানে আপনার ইটারেটিভ ম্যানেজমেন্ট হবে, অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ প্রতিনিয়ত ম্যানেজমেন্ট বসবে, ভুলগুলো নিয়ে কথা বলবে, শিক্ষণগুলোকে নোট করবে এবং সেটার ভিত্তিতে আপনার পরবর্তী কাজগুলোতে সেটার রিফ্লেকশন থাকবে, সেটার প্রতিফলন থাকবে। এটা যদি হয় এবং সবচেয়ে ভালো হয় যদি একটা গণশুনানির আয়োজন করা যায়। গণশুনানি হলে হবে কি, জনগণ গিয়ে কথা বলতে পারবে মাননীয় সংসদ সদস্য সহ কক্সবাজার সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যারা রয়েছেন তাদের সাথে, তাদের সামনে গিয়ে জনগণ কথা বলতে পারবে। জনগণ তখনই কিন্তু রিয়েল পিকচারটা আসবে যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, সেখানে আসলে কি হচ্ছে, কি হওয়া উচিত, কেমন হচ্ছে, কেমন হওয়া উচিত। এটা আমি বলবো যে মাননীয় সংসদ সদস্য খুব দ্রুত রেসপন্স করেছেন, সেটার প্রতি ওনার কৃতজ্ঞতা। তবে উনি এত টেকনিক্যাল, এত ডিপ্লোম্যাটিক ডিসিশন না নিলেও পারতেন। যেহেতু উনি একজন জননেতা এবং যেহেতু বাংলাদেশ একটা পিপলস ডেমোক্রেসি, আমাদের সংবিধান অনুসারে একটা জনতান্ত্রিক দেশ, সেহেতু উনি জনকেন্দ্রিক, জননৈতিক, জনতান্ত্রিক একটা ডিসিশন নিতে পারতেন। এত হাইলি টেকনিক্যাল, মানে উচ্চ কারিগরি দক্ষতা সম্পন্ন একটা সিদ্ধান্ত না নিলেও হতো। আমরা তো বুঝতে পারি, আমি আসলে আমার শব্দটা দ্বারা কিন্তু বলে দিচ্ছি যে ওখানে কত বেশি ডিপ্লোমেসি খাটানো হয়েছে। প্রত্যেকটা শব্দচয়ন, প্রত্যেকটা দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি, শব্দের ডেলিভারি, সব কিছু ছিল হাইলি টেকনিক্যাল। আমার মনে হয় আমরা তো, আমাদের এই দেশটা তো মানে আমরা তো গরিব মানুষ, হ্যাঁ, আমাদের অত টেকনিকের দরকার নেই। আমাদের দরকারটা হচ্ছে সেবার। কেমন একটা সরকারি সদর হাসপাতাল মানে তো বুঝতে পারছেন, ওখানে কিন্তু আমাদের তথাকথিত উচ্চ সমাজের প্রতিনিধিবৃন্দ কিন্তু ওখানে যান না। হ্যাঁ, ওখানে আমরা যারা বেশ্যা, মাগি, চোর, ছেচোর, পকেটমার, রিক্সাওয়ালা, কম বেতনভোগ তৃতীয় শ্রেণীর সরকারি বেসরকারি কর্মচারী, এনজিও কর্মী, অল্প বেতনের শিক্ষক, তারপর হচ্ছে সরকারি কেরানি, বেসরকারি কর্মকর্তারা, রিক্সাওয়ালা, মুটে, মাঝি, শ্রমিক, জেলে, চাষা, ভুষা, লবণ চাষি, তারপর হচ্ছে আপনার অল্প বেতনের বিভিন্ন মাস্টার রোলে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা, তারপর হচ্ছে আপনার জীবনে ব্যর্থ ব্যবসায়ীবৃন্দ যারা জীবনে সব কিছু হারিয়েছেন, এখন পথের ফকির হয়ে গিয়েছেন, তারাই তো ওখানে যায়, তাই না? সো আমার মনে হয় সেজন্য আমাদের কথাটা মাথায় রেখে ডিসিশনটা নিলে ভালো হতো। বাট এখন ডিসিশনটা হয়েছে খুব বেশি টেকনিক্যাল, খুব বেশি ডিপ্লোম্যাটিক। আমি আর কোনো শব্দ বলছি না, আশা করি সবাই বুঝতে পারবেন আমি এটা দ্বারা আমার মনের ক্ষোভটা প্রকাশ করেছি। হ্যাঁ, এই হচ্ছে কথা। আমরা তারপরও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি কক্সবাজার সদর হাসপাতালে তদারকি ব্যবস্থাপনা আরও মজবুত করা হবে। কক্সবাজার হাসপাতালে মিনিমাম একটা গণশুনানি হবে। আমরা মাননীয় সংসদ সদস্য সহ কক্সবাজার সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ মাননীয় অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আমি এখানে মাননীয় বলতে বোঝাচ্ছি অন্যান্য সংসদ সদস্যবৃন্দ সহ সরকারি উচ্চ কর্তা ব্যক্তি এবং নির্বাচিত যেসব জনপ্রতিনিধি রয়েছেন কক্সবাজারের, বিভিন্ন রাজনৈতিক দলের যারা সভাপতিবৃন্দ এবং শক্তিশালী প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে কক্সবাজার সদর হাসপাতালে যেন একটা গণশুনানির আয়োজন করা হয়। দয়া করে দয়া করে দয়া করে প্লিজ সেই গণশুনানির খবরটা যেন জনগণের কাছে পৌঁছায়। ঠিক আছে, সেটা যেন মাইকে পাবলিসিটি করা হয়, ছোট পোস্টারিং করা যেতে পারে। মসজিদগুলোতে যেন শুক্রবারে আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামী ভাষায় যেন ঘোষণা দেওয়া হয়। কেমন
ওখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসররা গণশুনানিতে গেলে হবে না। ওখানে যেন মাগি, বেশ্যা, মুটে, রিক্সা শ্রমিক, পোশাক শ্রমিক, আপনার নির্মাণ শ্রমিক, তারপর হচ্ছে ভিক্ষুক, টোকাই, রাস্তার পাশের মানুষগুলো, শ্রমজীবী মানুষেরা, বাস্তুচ্যুত মানুষরা, সবাই যেন ওখানে ওটার খবরটা পায় আর কি। হ্যাঁ, আর শুধু শিক্ষিত মানুষদের কথা তো শুনলে হবে না। আমার বাবা নিজেও জেলে ছিলেন, সো আমি শিক্ষিত হয়েছি তার মানে এই নয় যে আমি আমার অতীতটা ভুলে গিয়েছি। সো সবার কথা তো শুনতে হয়, তাই না? যেন একটা গণশুনানি হয়, সেখানে যেন জনগণ সবাই থাকে, তাদেরকে যেন আমন্ত্রণ জানানো হয় এবং প্লিজ তাদেরকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়। শুধুমাত্র উচ্চশিক্ষিত এবং ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের কথা যেন না শোনা হয়, তাদের কথাগুলো যেন নোট নেওয়া হয়, সেটা অনুসারে যেন ব্যবস্থা নেওয়া হয়। দিন শেষে একটা প্রার্থনা থাকবে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটা প্রজাতন্ত্র, সে জিনিসটা সত্য হোক। আমাদের মাননীয় সংসদ সদস্যকে খুব দ্রুত রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের দুইজন সম্মানিত ব্যক্তি নিগৃহীত হয়েছেন ডাক্তারদের কাছ থেকে, তাদের প্রতি অবশ্যই আমার সমবেদনা থাকবে। একজন আপা, আমাদের উখিয়ার একজন নেত্রী, আপার প্রতি অনেক শ্রদ্ধা। প্রথমত হচ্ছে নারী নেতৃত্ব হওয়ার জন্য, দ্বিতীয়ত হচ্ছে অভিযোগটা জানানোর জন্য, আর সেতু ভাইকে অনেক কৃতজ্ঞতা এবং সমবেদনা। আমরা আপনাকে সমর্থন করি এবং সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এইটা ভুলে না যেতে বলছি, প্লিজ অতীত ভুলবেন না। হতে পারে যে ডাক্তারটি টর্চারটা করেছেন সেই ডাক্তারের বাবা রিক্সাওয়ালা ছিল, কারণ আপনার তো সমস্ত প্রজন্ম আসলে ডাক্তার প্রফেসর ছিল না। কারণ বাংলাদেশ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এসেছে 1936-38 সালে। অন্তত এটা তো দাবি করা যাবে না যে 36 সালের আগে আমার বাবা ম্যাজিস্ট্রেট ছিল, দাদার বাবা ম্যাজিস্ট্রেট ছিল। নো, somewhere at some station of your generations, your caste, অবশ্যই অবশ্যই আপনার কোনো দাদা পরদাদা নিরক্ষর ছিল, মুটে ছিল, মাছি ছিল, শ্রমিক ছিল, কামার ছিল, কুমোর ছিল, জাইলা ছিল, বেশ্যা ছিল, মাগে ছিল, ভিক্ষুক ছিল। তো আজকে আপনি শিক্ষিত হয়েছেন, আপনি সব ভুলে গেছেন। ফরগট দ্য পাস্ট। এটা তো অকৃতজ্ঞতা। নো, once you leave the station, don't forget the station. The ambience of the station, the environment of the station, the people of the station, the serving of the people, the environment of the people, the sitting where you sit to take rest. Don't forget the station you left. Please. এটা ঠিক না, এটা ঠিক না অতীত ভুলে যাওয়া। যাকে আপনি খারাপ ব্যবহার করছেন, আপনার দাদাও কিন্তু একসময় সেই লাইনে দাঁড়াতেন। আমার বাবা মা যেভাবে পরিশ্রম করে শাক বিক্রি করে আরেকজনের ঘরে কাজ করে আমাকে পড়িয়েছেন, আপনাকেও আপনার দাদা পড়িয়েছেন, বাবা পড়িয়েছেন, কিংবা আপনার দাদাকে কিংবা আপনার বাবাকে। somewhere your generation has a history or story of nothingness. সেজন্য কৃতজ্ঞতা বোধটা একটু থাকা দরকার আপনাদের মধ্যে, ঠিক আছে? ভাগ্য গুণে হয়তো আপনি সফল হয়েছেন, তার মানে এই নয় যে আপনি অতীত ভুলে যাচ্ছেন, আপনি অন্তজ শ্রেণীর, সর্বহারা শ্রেণীর কথা ভুলে যাচ্ছেন। প্লিজ, এটা ঠিক না। মানুষের অভিশাপ কখনো কখনো কাজ দেয়, অভিশাপ কখনো কখনো কথা বলে। আপনাদের ঘরে যান, দেখতে পাবেন। সো সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আজকে একটা ধন্যবাদ দিতে পারিনি। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব, বাট আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ আপনারা তো সারাদিন আমাদের থেকে ঘুষি নেন, ঠিক আছে? আর সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার একটা দিন কাটুক। অনেক শুভকামনা সবার জন্য।